ব্রাজিল আর বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কে একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে। আর এই পরিবর্তনের ফলে একদিকে যেমন বিশাল সুযোগ তৈরি হচ্ছে, তেমনই আসছে কিছু নতুন আর জটিল চ্যালেঞ্জ। আসুন এই ক্রমবর্ধমান অংশীদারিত্বের গভীরে ডুব দেয়া যাক। শুরুতেই একটা সংখ্যা দেখুন, 25%। হ্যাঁ, ঠিকই শুনছেন। ব্রাজিল আর বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে বার্ষিক প্রবৃদ্ধি 25%-এরও বেশি। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা একটা বিশাল অর্থনৈতিক পরিবর্তনের ইঙ্গিত, যা নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। আচ্ছা, বাণিজ্য তো বাড়ছে, কিন্তু পাল্লাটা কিন্তু এখনও সমান নয়। দেখুন নভেম্বরের একটা ছবি। ব্রাজিল থেকে বাংলাদেশে এসেছে $314 মিলিয়ন পণ্য, আর ঠিক তার উল্টো দিকে বাংলাদেশ থেকে ব্রাজিলে গেছে মাত্র $19 মিলিয়ন। তার মানে বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য এখানে একটা বিশাল সুযোগ অপেক্ষা করছে। তাহলে চলুন দেখে নিই আমরা কীভাবে এই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা নতুন বাণিজ্য করিডোরটা বুঝব, তারপর দুটো দেশের নতুন নিয়মকানুনের গভীরে যাব, আর সবশেষে এই পুরো পরিস্থিতিটা সামলানোর জন্য একটা পরিষ্কার অ্যাকশন প্ল্যান নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে বুঝতে হবে এই দুটো দেশের মধ্যে বাণিজ্যের ভিত্তিটা ঠিক কোথায় আর কি বিষয় এর সাথে জড়িত। এই টেবিলটা দেখুন, কি আদান প্রদান হচ্ছে তা বেশ পরিষ্কার। ব্রাজিল পাঠাচ্ছে তুলা, চিনি, সয়াবিনের মতো কাঁচামাল। আর এই তুলা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি শিল্প, মানে রেডিমেড গার্মেন্ট শিল্পের জন্য একদম অপরিহার্য। আর বাংলাদেশ থেকে কি যাচ্ছে? নিট সোয়েটার, স্যুট, মানে বোঝাই যাচ্ছে দুটো দেশের অর্থনীতি একে অপরের পরিপূরক। আর ঠিক এখানেই গল্পে একটা বড় মোড় আসছে। দুটো দেশই প্রায় একই সময়ে তাদের কেমিক্যাল আমদানি রপ্তানির নিয়মকানুন একেবারে আমূল বদলে ফেলেছে। আর এটাই রপ্তানিকারকদের জন্য তৈরি করেছে এক নতুন, বেশ জটিল একটা চ্যালেঞ্জ। একটু ভেবে দেখুন তো, কি হতে পারে যখন সবচেয়ে জরুরি পণ্যগুলোর নিয়মই হঠাৎ করে পাল্টে যায়। ব্যাপারটা কিন্তু বেশ ঝুঁকির, তাই না? যদি ঠিকঠাক প্রস্তুতি না থাকে তাহলে কিন্তু ব্যবসায় বড় ধরনের ধাক্কা লাগতে পারে। এই যে নতুন নিয়মকানুন, এর দুটো দিক আছে। একদিকে ব্রাজিলের রিচ আইন, যেটা অনেকটাই ইউরোপীয় ইউনিয়নের আইনের মতো, আর অন্যদিকে আছে বাংলাদেশের নিজস্ব কেমিক্যাল ম্যানেজমেন্ট আর সুরক্ষা নিয়ম। চলুন একটা একটা করে ভেঙে দেখা যাক। ঠিক আছে, প্রথমে ব্রাজিলের নতুন আইনটা নিয়ে কথা বলা যাক। ব্রাজিল রিচ আইনটা আসলে কি এবং এর ব্যবহারিক দিকগুলো কি? ব্রাজিলের এই নতুন আইনের একেবারে কেন্দ্রে আছে এই INSQ, মানে ন্যাশনাল ইনভেন্টরি অফ কেমিক্যাল সাবস্টেন্সেস। সোজা কথায় এটা একটা বাধ্যতামূলক রেজিস্ট্রি। ব্রাজিলে বছরে 1 টন বা তার বেশি পরিমাণে কোনো কেমিক্যাল তৈরি বা আমদানি করলেই এখানে নাম লেখানোটা মাস্ট। এর উদ্দেশ্য হল দেশে কোন কেমিক্যাল ঢুকছে সেটার হিসাব রাখা আর ঝুঁকি কমানো। তো বিদেশি কোম্পানিগুলো তো সরাসরি এই রেজিস্ট্রেশন করতে পারবে না, তাহলে উপায় হলো অনলি রিপ্রেজেন্টেটিভ বা OR। এটা আসলে একটা কমপ্লায়েন্স হ্যাক। মানে বাংলাদেশি কোনো কোম্পানি ব্রাজিলে তাদের একজন আইনি প্রতিনিধি নিয়োগ করবে, আর সেই প্রতিনিধি কোম্পানির হয়ে সব রেজিস্ট্রেশন আর আইনি দায়িত্ব পালন করবে। ব্রাজিলের বাজারে ঢুকতে চাইলে এটা কিন্তু প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। আর সময় কিন্তু খুব বেশি নেই। এই ডেডলাইনগুলো ভালো করে খেয়াল করুন। যেমন 2025 সালের জুলাই থেকেই নতুন লেবেলিং সিস্টেম চালু হয়ে যাচ্ছে, আর 2027 সালের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন শুরু করতেই হবে। মানে প্রস্তুতির জন্য এটাই সেরা সময়। আচ্ছা, ব্রাজিলের কথা তো হলো, এবার চলুন ফোকাস করা যাক বাংলাদেশের দিকে। এখানকার নতুন নিয়মকানুন, অর্থাৎ কেমিক্যালস ম্যানেজমেন্ট অ্যান্ড সেফটি রুলস 2023, সেটা কেমন? বাংলাদেশের সিস্টেমটা 2 ধাপের, যা বোঝাটা তুলনামূলকভাবে সহজ। প্রথম ধাপ হল নোটিফিকেশন, মানে বছরে 1 টনের বেশি পরিমাণে কোনো কেমিক্যাল বাজারে আনলে সরকারকে শুধু জানাতে হবে। আর দ্বিতীয় ধাপটা হল রেজিস্ট্রেশন। এটা কিছু নির্দিষ্ট হাই রিস্ক কেমিক্যালের জন্য, যেখানে আরও অনেক বিস্তারিত তথ্য জমা দিতে হয়। বাংলাদেশের আইনে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হলো স্টাপ প্রিন্সিপাল। এটা আসলে সেফটি কন্ট্রোলের একটা হায়ারার্কি বা স্তরবিন্যাস। এখানে বিপজ্জনক কেমিক্যালের বদলে নিরাপদ কেমিক্যাল ব্যবহার করা, মানে সাবস্টিটিউশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা PPE-কে রাখা হয়েছে একেবারে শেষ বিকল্প হিসাবে। এই যে এত নিয়মকানুন, এত জটিলতা, তাহলে সমাধান কি? এখানে আসছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা BBCII এর ভূমিকা। তারাই এই জটিল পথটা সহজ করে দিতে পারে। BCCI এর সাথে পার্টনারশিপ করলে কি সুবিধা পাওয়া যেতে পারে? দেখুন,
তারা সঠিক বিজনেস পার্টনার খুঁজে দিতে সাহায্য করে, নতুন নিয়মকানুন নিয়ে এক্সক্লুসিভ তথ্য দেয়, ট্রেড মিশনের আয়োজন করে, এমনকি কমপ্লায়েন্সের কাগজপত্র তৈরি করতেও সাহায্য করে। মানে প্রায় সবকিছুই এক ছাদের নিচে। আর এই অংশীদারিত্বের পেছনে যে একটা শক্তিশালী রাজনৈতিক ইচ্ছা আছে, সেটা ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর এই কথাতেই স্পষ্ট। তিনি বলেছেন, আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চাই। এর থেকে বড় সবুজ সংকেত আর কি হতে পারে? তো এত আলোচনার পর এবার সবকিছুকে এক জায়গায় এনে একটা ক্লিয়ার অ্যাকশন প্ল্যান তৈরি করা যাক। নতুন এই বাণিজ্য করিডোরে সফল হতে গেলে ঠিক কোন কোন পদক্ষেপগুলো নিতে হবে? এই হল সেই 5টি জরুরি পদক্ষেপ। 1. নিজেদের কেমিক্যাল পণ্যের তালিকাটা দেখুন আর কোনটা 1 টনের সীমা পার করছে সেটা খুঁজে বের করুন। 2. দুই দেশেই একজন করে লোকাল প্রতিনিধি ঠিক করুন। ব্রাজিলে একজন ওআর আর বাংলাদেশে একজন অথরাইজড রিপ্রেজেন্টেটিভ। 3. ব্রাজিলের 2025 সালের নতুন লেবেলিং সিস্টেমের জন্য এখন থেকে তৈরি হন। 4. লেটেস্ট তথ্য আর নেটওয়ার্কিংয়ের জন্য বিবিসিএসিআর এর সাথে যোগাযোগ রাখুন। আর 5. দুই দেশের মধ্যে যে নতুন বাণিজ্য চুক্তির কথা চলছে সেটার ওপর কড়া নজর রাখুন, কারণ সেখান থেকে নতুন সুযোগ আসতে পারে। শেষ করার আগে একটা প্রশ্ন। এই যে বিশ্বজুড়ে সবকিছু এত জটিল হয়ে উঠছে, সেখানে একা একা লড়াই করার চেয়ে সঠিক পার্টনারশিপ গড়ে তোলাটাই কি আসল প্রতিযোগিতামূলক সুবিধা নয়? এই নতুন বাণিজ্য যুগে হয়তো এটাই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা।